আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। আজ অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। ঢাকার আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে শুরু হয় আপিল শুনানি। এর আগে শনিবার আপিল শুনানির 8ম দিনে 112টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে 45টি আপিল মঞ্জুর হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে 43টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে 2টি আবেদন। কমিশন 37টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে 13টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে 24টি আবেদন। নির্বাচনকে সামনে রেখে একটি মহল মব সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায়, পাশাপাশি রাজনৈতিক ফায়দা লুটতে নানা বিভেদ সৃষ্টি করে জুলাই ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তলা রেললাইন এলাকায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে তিনি মন্তব্য করেন। নূর বলেন, গত বছরের 5 আগস্টের পূর্বে একটি মহল ফ্যাসিস্ট সরকার বিরোধী অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। তবে 5 আগস্টের পরে তারা রাতারাতি বদলে যায়। বিশ্বের কাছে বাংলাদেশকে তারা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চাইছে বলেও অভিযোগ তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আপনার মতের সাথে কারো মত মিলতে নাও পারে। আমি গণ অধিকার করি, আরেকজনে বিএনপি, আরেকজনে জামাত ইসলাম চরমনাই। কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ এত নগ্ন ভাবে এত অসভ্য কথাবার্তা কমেন্ট ফেসবুকে বলে, এর মাধ্যমে তো তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। তাদের প্রোফাইলগুলো চেক করলে দেখবেন, তার ছবি দেখলে, তার লেবাস দেখলে বোঝা যায় যে সে কোন দল করে, কোন মতের সমর্থক। ফেনীর শহর সংলগ্ন পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জেলার প্রায় অর্ধশতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এতে চরম আতঙ্কে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। এটি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই ভবনেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। ভবনের ছাদ থেকে খসে পড়ছে আস্তর, দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল। কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি পড়ে ভিজে যায় বই খাতা। এমন পরিবেশে ভয় আর শঙ্কা নিয়েই পড়াশোনা করছে শিক্ষার্থীরা। আমাদের বিদ্যালয়টি খুব ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় ভয়াবহতা থাকি এবং আমাদের টিচাররাও সবসময় ভয়াবহতায় থাকে। আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। আমাদের সরকার যেন একটা নতুন ভবন দেয়। আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে দুশ্চিন্তায় অভিভাবকরাও। যে অবস্থা আমাদের বাচ্চা কাচ্চাকেও দিতে আমরা মন চাচ্ছে না, বিদেবিদ করতেছি। আমরা সবসময় ভয় করে যে আমাদের ছাত্রদের কি না কি ক্ষতি হয়ে যায়। শিক্ষকরাও ঝুঁকি নিয়ে পাঠদান করতে বাধ্য হচ্ছেন। 10 বছরের থেকেই দেখতেছি বিদ্যালয়টা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং বাচ্চারাও এটা ঝুঁকিপূর্ণের মধ্যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আসে। অনেক সময় যে এগুলো সবগুলাই হঠাৎ করে যে কোনো সময় মনে করেন ভেঙে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ। নতুন ভবনের জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো ফল পাওয়া যায়নি। সরকার বাহাদুরের কাছে আমার আবেদন নিবেদন থাকবে, অনতিবিলম্বে আমাদের একটি নতুন সুন্দর একটা ভবন যদি দেয়, তাহলে শিক্ষার পরিবেশটা আমার পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরিয়ে আনতে পারবে বলে আমি আশা করি। 2026 সালে পিডিপি 5 শুরু হলে বিদ্যালয়গুলোর উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রেণীকক্ষের সংকটও থাকবে না ইনশাল্লাহ। পিডিপি 5 অত্যন্ত বড় আকারে শুরু হবে। 26 সাল থেকে শুরু হবে। আশা করছি ইনশাল্লাহ আমাদের শ্রেণীকক্ষের সংকট এমনিতেও নাই, তো আমাদের 26 সাল থেকে ছাত্র সংখ্যাও বাড়বে। ইনশাল্লাহ আমাদের উন্নয়নের কাজও ত্বরান্বিত হবে ইনশাল্লাহ, আশা করছি। তবে স্থানীয়দের প্রশ্ন, ভবিষ্যতের আশ্বাস নয়, ঝুঁকিপূর্ণ ভবনে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কম্বলের অভাবে শীতের সঙ্গে যুদ্ধ করে দিন কাটছে ফুটপাতের অসহায় মানুষের। পলিথিনে শুয়ে আর পুরনো জামা গায়ে জড়িয়ে কোনোমতে পার করছেন কনকনে শীতের রাত। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা।
কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। শীত যেখানে বিত্তবানদের জন্য আরামের, সেখানে ছিন্নমূল মানুষের জন্য তা হয়ে ওঠে বিপর্যয়ের নাম। ফুটপাত আর বাস স্ট্যান্ডে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষগুলোর কাছে শীত কোনো ঋতু নয়, বরং এক নিষ্ঠুর পরীক্ষা। সারাদিন বাসাবাড়িতে কাজ শেষে সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের বিভিন্ন ফুটপাত ও বাস স্ট্যান্ডে পলিথিন বিছিয়ে আর পুরনো কাপড় ও বস্তা গায়ে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করেন নিম্ন আয়ের মানুষেরা। 300 লোক কাজ করি মানিকগঞ্জ টার্মিনাল, আমরা সবাই কামলা। আমাদের একটা কম্বলও এবং তো কেউ দেয় নাই। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রজা, বাংলাদেশের সরকার, আর বাংলাদেশে আমরা কাজ করি। এই এতদিন থেকে আমরা কিছু পাইছি না। ফুটপাতের একটু উষ্ণ জায়গা দখল করাকে কেন্দ্র করে অনেক সময় নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন তারা। শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত উন্মুক্ত স্থানে শুয়ে থাকা এসব অসহায় মানুষের দীর্ঘশ্বাস যেন দিন দিন বেড়েই যাচ্ছে। কম্বল কিছুই আমরা পাই না, আমরা গরিব মানুষ, দূর দূরত্ব থেকে আসি ভাই, কোনো সাহায্য পাই না, বুঝছেন, খুব কষ্টের বিনিময়ে এখানে থাই। এই একটা পলিথিন, একটা খাতা বিছায়া শুয়ে রয়েছি, এতে শীত যায় না আর কি। পেটের দায়ে পরিবার থেকে বিচ্ছিন্ন এই খেটে খাওয়া মানুষের জীবনে শীত যেন চরম অসহনীয়তা। শীতার্থ এবং মানুষের জন্য কম্বল সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। যে স্টক এসেছিল আমরা পুরোটাই বিলি করে দিয়ে দিয়েছি, উপজেলা ভিত্তিক বিলি করে দিয়ে দিয়েছি। তারা আবার বিভিন্ন এতিমখানা বা ছিন্নমূল মানুষ, দরিদ্র মানুষের মধ্যে বিলি করে দিয়ে দিয়েছে। এখন আমাদের হাতে এই মুহূর্তে নেই, কিন্তু তারপরেও যদি কারো প্রয়োজন হয় সেটা জোগাড় হয়ে যাবে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। মাদারীপুরের কালকিনি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদের রাজ্য। দিগন্তজোড়া সরিষার ফুলে সৌন্দর্যের সঙ্গে যোগ হয়েছে নতুন সম্ভাবনা। সরিষার ক্ষেত ঘিরে মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষিরা রাখছেন কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকত। মাদারীপুরের কালকিনিতে কৃষকের মাঠ জুড়ে প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। চিরসবুজের বুকে কাঁচা হলুদের আলপনায় মোড়া পুরো জনপদ। উত্তরের হিমেল বাতাসে দুলে দুলে হাসছে সরিষার ফুল। মৌমাছির গুনগুন শব্দে মুখরিত চারপাশ। এক ফুল থেকে আরেক ফুলে ছুটে বেড়াচ্ছে মৌমাছিরা, চলছে নিরলস মধু সংগ্রহ। চলতি মৌসুমে কালকিনি উপজেলায় প্রায় 5500 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বাড়ি 14 ও বাড়ি 17 জাতের সরিষা চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়ায় এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ফলনও ভালো হচ্ছে এবং মধু পাচ্ছি আমরা ইনশাল্লাহ। খাঁটি মধুর জন্য সারা বছর বাচ্চারা খাইতে পারবো, নিজেরা খাইতে পারবো, এই উদ্দেশ্যে এখানে আসা। এখানে স্থানীয় যত মানুষ আছে সবাই এখান থেকে মধু সংগ্রহ করি। সরিষা ফুলের মধু মানের দিক থেকে উৎকৃষ্ট হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। মৌচাষীরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মধু উৎপাদন আরো বাড়ানো সম্ভব, যা তাদের জীবিকা ও কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। কুয়াশা থাকার কারণে মধুও নষ্ট হয়েছে অনেক, আবার মাছিও নষ্ট হয়েছে, যার কারণে মধু কম হইতেছে। আরো ভালোভাবে যদি সংগ্রহ করতে পারি তবে আমাদের দেশের চাহিদা পূরণের পাশাপাশি আমরা বিদেশেও রপ্তানি করি। এটা যদি সরকার উদ্যোগ নেয় তবে আমরা আরো স্বাবলম্বী হতে পারি অর্থনৈতিকভাবে। উপজেলা কৃষি বিভাগ জানায় সরিষা আবাদে কৃষকদের সার ও বীজ সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি মৌচাষীদেরও প্রণোদনা ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করতেছি যে কালকিনি উপজেলায় এবছর 10,000 মেট্রিক টনের উপর সরিষা উৎপাদিত হবে। এই বছর নতুন করে সরকার মৌচাষীদের প্রণোদনা দিচ্ছে এবং প্রণোদনার আওতায় প্রত্যেক মৌচাষীকে আমরা একটি করে মৌ বাক্স, রানী সহ এবং মৌমাছি এবং মৌ কালেকশনে যে হাইপ সেটা সরবরাহ করা হবে। কালকিনি উপজেলা কৃষি অফিস থেকে এবছর কৃষকদের সরিষার বীজ এবং সার দেওয়া হয়েছে। এটা আমি মাঠ পর্যায়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছি। সাথে সাথে সরিষা ক্ষেতের পাশে মৌ বাক্স বসানো হয়েছে। এর ফলে ফলন বাড়বে, অন্যদিকে মধু উৎপাদন হবে। হলুদের চাদরে মোড়ানো কৃষকের বিস্তীর্ণ ফসলের মাঠ যেন নীরবে বলে দিচ্ছে কৃষি এবং প্রকৃতি যখন একই সুতোয় বাঁধা পড়ে তখন সম্ভাবনার রং হয়ে ওঠে আরো উজ্জ্বল। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলওয়ে জেলা স্কাউট ভবন পরিদর্শন করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বের ব্যবস্থাপক এবং বাংলাদেশ স্কাউটের আঞ্চলিক কমিশনার মোহাম্মদ সুবন্ত গিন। গতকাল শহরের রহমতনগর এলাকায় অবস্থিত পরিত্যক্ত ভবনের ঘর পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে মেরামতের আশ্বাসও দেন তিনি। পরিদর্শনকালে বাংলাদেশ স্কাউট পার্বতীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আক্তারুজ্জামান, সংগঠনের যুগ্ম সম্পাদক আরাফাত জামিল, বিপি রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের দায়িত্বপ্রাপ্ত তারেক হাসান সান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমারখালী ও খোকসা থানা যৌথ আয়োজনে কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার জসিমউদ্দিন। অন্যান্যদের মধ্যে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, সহকারী কমিশনার ভূমি নাবিদ সারওয়ার, খোকসা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোসাম্মদ তাসনিম জাহান, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার সহ সকল রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ করে রেমিটেন্স খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার মঈন হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জসিম শিকদার রানা, যুগ্ম আহ্বায়ক আইডিইবি ইঞ্জিনিয়ার সৈয়দ রেজা, নির্বাহী সদস্য আইইডিইবি ইঞ্জিনিয়ার কামাল হোসেন, নির্বাহী সদস্য আইইডিইবি দবদবিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ছাত্রনেতা খন্দকার ওহিদুল ইসলাম বাদল, নলছিটি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মানিরুজ্জামান মানির এবং কয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান ফারুক হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসাবে নিয়েছি। সেই কিভাবে টুলস ইউজ করতে হয়, টুলস ব্যাগ টানতে হয়, কিভাবে টুলসটাকে সাজায় রাখতে হয়, কিভাবে একটা অফিসে একটা ফাইল ক্যারি করে নিয়ে যেতে হয়, কিভাবে মন্ত্রণালয়ে যেতে হয়। যার যে প্রাপ্যটা সে যদি না পায় তখন মানুষ ওই জায়গা থেকে কি হবে, সংকুচিত হয়ে যাবে, সে অন্য ধারায় চলে যাবে, তখন সে সঠিক চ্যানেলটা ইউজ করবে না। আমি আবারও ধন্যবাদ জানাই এই গভর্নমেন্টকে যে ইঞ্জিনিয়ার মঈন হোসেন যে এদেশের মানুষকে নিয়ে ভাবে। প্রাক্তন ছাত্র হিসাবে এবং বিদ্যালয় থেকে শুরু করে আমার দবদবি ইউনিয়নের সবার পক্ষ থেকে আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ। শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান সহ ৫ শতাধিক ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন। শৈলপাড়া মনোর খান উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর ১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাইদ আহমেদ আসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার এ.কে.এম. নাসির উদ্দিন কালুর হাত ধরে বিএনপিতে যোগদান করেন। তারা সবকিছু ভুলে যাব, আমরা কারোর উপরে মনে কষ্ট রাখবো না। বেগম জিয়া যেই কষ্ট রাখে নাই, তারেক জিয়া যেই কষ্ট রাখে নাই, আমরাও সেই কষ্ট রাখবো না ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আজকে আমার পাশে দাঁড়িয়েছেন যারা, আমাদের মেয়র সাহেব সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ভাসানী সাহেব, এখানে সিরাজ খান আছে, এরকম অগণিত নেতা এই সরকার আছে। আজ আমরা কি হইলাম, ঐক্যবদ্ধ হইলাম। কুমিল্লার দেবিদ্বার সততা হসপিটালের শেয়ার সদস্যদের নিয়ে বাৎসরিক মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় দেবিদ্বার সততা হসপিটালের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সততা হসপিটালের উপদেষ্টা ডক্টর আহসানুল হক মিলু, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ লুৎফুর রহমান লিলু, ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন, ভাইস চেয়ারম্যান আবুল কালাম, ডক্টর ফারজানা ফাহমিন বুশরা, ডক্টর নীলা পারভিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেনাবাহিনীর একটি টহল গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ৪ জন সেনা সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। মহেশপুর খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর একটি টহল দল মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক বেলেঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ির সঙ্গে ধাক্কা দেয়। সংঘর্ষের পর সেনাবাহিনীর গাড়িটি সড়কের পাশের একটি বাঁশবাগানের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ৪ জন সেনা সদস্য আহত হন। স্থানীয় লোকজন ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
যশোরের মনিরামপুর থানার প্রবেশপথ সংকীর্ণ হয়ে পড়ায় এবং দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার মনিরামপুর থানার প্রধান সড়ক থেকে থানা পর্যন্ত অংশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 অনুযায়ী সরকারি জমি দখল করে ব্যবসা পরিচালনার দায়ে 2 ব্যবসায়ীকে জরিমানা করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি গণভোটে অংশগ্রহণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের ব্রহ্মণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবার পরিকল্পনা বিভাগ খুলনার পরিচালক মোহাম্মদ আবুল কালাম। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন পরিবার পরিকল্পনা বিভাগ খুলনার উপপরিচালক মোহাম্মদ আকিব উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপপরিচালক আলিফ নূর ও লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তানভীর আহমেদ প্লাবন। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, 70-এর নির্বাচন হয়েছিল স্থায়িত্ব শাসনের জন্য। পাকিস্তানি তৎকালীন শাসক গোষ্ঠী স্বায়ত্ত শাসন দেয়নি, ফলে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। বরিশালের গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরওয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মৃধা, মোহাম্মদ ইসাহাক সন্নাতমত, আব্দুস সালাম খান, আয়ুব আলী মৃধা, মোহাম্মদ নূর মোহাম্মদ সহ অন্যান্যরা। গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়নপুর আকন্দপাড়া গ্রামের বাইতুল জামি মসজিদ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সদস্য রেজওয়ানা হোসেন সুজনের উদ্যোগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে কুষ্টিয়ার খোকসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার একতারপুর শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে জানিরপুর ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল মিয়া। সংগঠনের সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলামের সভাপতিত্বে মাসুদ রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ক্রেষ্ট সদস্য সার্কেল আমির হোসেন, বাংলাদেশ গ্যাস পিলস এর উপ মহাব্যবস্থাপক মোক্তাদির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ী ইউনিয়নে ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় মাঠে পারুলি স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় পারুল স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহানুর
সরকারের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম মোল্লার রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। খেলার উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক। আমন্ত্রিত অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন বৃথা, মোক্তারুল করিম শামীম মোড়ল, রাজবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক গোলাম মোর্শেদ মুরাদ সহ অন্যান্যরা।